প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ এয়ার হোসেন তোমাদেরকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ শিরোনাম হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি এই চ্যাপ্টারের উপর একটি ক্লাস নিচ্ছি। তাহলে আমাদেরকে এই চ্যাপ্টার যেহেতু শিরোনাম হচ্ছে প্রথমেই কাজ, ক্ষমতা, শক্তি অর্থাৎ তিনটি টপিকস, তার মধ্যে আমাদের প্রথম টপিকস হচ্ছে কাজ। তাহলে আজকে আমরা দেখে নিই আসলে কাজ জিনিসটা কী। তাহলে কাজ সম্পর্কে আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে প্রথমে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে একটু ধারণা লাভ করি। যে আমরা প্রথমে লাভ করি যে বল সম্পর্কে ধারণা লাভ করি যে বল জিনিসটা কী। তাহলে তোমরা যেহেতু এসএসসি পাস করে আসছো, আশা করি তোমরা বল সম্পর্কে ভালোই জানো যে বল হচ্ছে যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে, কিংবা কোনো গতিশীল বস্তুকে স্থির করে বা করার চেষ্টা করে তাকে আমরা বল বলি। অর্থাৎ আমরা নিউটনের প্রথম সূত্র থেকে বলের এই সংজ্ঞাটি পাই। আমাদের আরেকটি টপিকস নিয়ে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের যে সরণ বলতে কি বোঝায়। তাহলে আমরা সরণ সম্পর্কেও আমরা এসএসসি পরীক্ষাতে জেনে আসছি, তারপর আবারও আমি তোমাদেরকে বলতেছি যে সরণ হচ্ছে যদি আমরা কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিক থাকতে হবে, ওই দিকে বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি সরণ। যেমন ধরো বললাম যে একটা বস্তু এ বিন্দুতে আছে, সে টি সময়ের পর সে এখানে বি বিন্দুতে গেল, তাহলে এখানে নির্দিষ্ট দিকে, তাহলে সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে। আমরা আরও একটি জিনিস জেনে নিই এই কাজ পড়ার আগে, যে আমরা শক্তি সম্পর্কে একটু জেনে নিই। যেহেতু শক্তি নিয়ে আমাদেরকে পরেও বিস্তারিত পড়তে হবে, আমরা এখনও জেনে নিচ্ছি যে শক্তি জিনিসটা কী। ধরো আমরা যখন কোনো কাজ করি, কাজ করার পর বা কোনো কিছু করতে যাই, অর্থাৎ আমাদের স্বাভাবিক জীবনে আমরা কাজ বলতে বুঝি কোনো কিছু করাকে কাজ বলে। ধরো আমরা কোনো কিছু করতে গেলে আমরা ক্লান্ত হয়ে পড়ি, আবার আমরা যখন খাওয়া দাওয়া করি আবার দেখা যাচ্ছে আমাদের ক্লান্তি চলে যাচ্ছে, আমরা কাজ করার জন্য আবার নতুন একটা কিছু পাচ্ছি। ওই যে নতুন একটা কিছু পাচ্ছি, এটি হচ্ছে শক্তি। তাহলে শক্তি হচ্ছে যে কাজ করার সামর্থ্যকে আমরা বলি শক্তি, অর্থাৎ যার বিনিময়ে কাজ হয় তাই হলো শক্তি। তাহলে আমরা বলতে পারি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, অর্থাৎ কাজ করার যে একটা সামর্থ্য আমরা পাই তাই হচ্ছে শক্তি। তাহলে আমরা পেয়ে গেলাম যে তিনটা জিনিস, যে বল, সরণ এবং শক্তি। তাহলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এবার আমরা যে কাজের সংজ্ঞাগুলোতে যাচ্ছি, যে আমরা কাজ বলতে আসলে কি বোঝাই। ধরো এখানে অ্যাম্বরের একটি বস্তু আছে। এখন অ্যাম্বরের বস্তুর উপর আমি যদি এফ পরিমাণ বল প্রয়োগ করি, কি পরিমাণ বল প্রয়োগ করতেছি? এফ পরিমাণ বল। তো এফ পরিমাণ বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে, এবং সরণটা ঘটতে হবে বলের দিকে কিংবা বলের বিপরীত দিকে। তাহলে যদি বলের দিকে সরণ ঘটে, কিংবা শুধুমাত্র যে বলের দিকে সরণ ঘটতে হবে তা না, সরণ বলের বিপরীতেও ঘটতে পারে, বলের সাথে লম্ব বরাবর ঘটতে পারে, কিংবা যে কোনো কোণে সরণ ঘটতে পারে। তাহলে আমাদের যদি শর্ত হচ্ছে যদি বল প্রয়োগে বস্তুর সরণ ঘটে, ধরো আমরা ধরে নিলাম যে বস্তুর এস পরিমাণ সরণ হয়ে বস্তু এই অবস্থানে চলে আসলো, তাহলে অ্যাম্বরের বস্তুটি উপর এফ বল প্রয়োগ করায় তার সরণ হয়েছে কি পরিমাণ? এস পরিমাণ। তাহলে তার এখানে সরণ ঘটেছে, তাহলে অবশ্যই কাজ হবে। তাহলে কাজ হওয়ার একমাত্র শর্ত হচ্ছে বল প্রয়োগে বস্তুর সরণ হতে হবে। যদি সরণ না হয় তাহলে কাজ হবে না। আবার যদি বল ছাড়া, অর্থাৎ বল প্রয়োগ ছাড়া বস্তু সরণ ঘটে, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। তাহলে আমাদেরকে প্রথম কথা হচ্ছে বল প্রয়োগে সরণ হতে হবে, আবার বল প্রয়োগ ছাড়া যদি সরণ হয় সেক্ষেত্রে কোনো কাজ হবে না। যেমন ধরো আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পাই যে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু একটা নির্দিষ্ট গতিতে ধ্রুববেগে চলতে থাকবে, সেক্ষেত্রে কোনো কাজ হবে না। তাহলে অবশ্যই আমাদের বল প্রয়োগের ক্ষেত্রে, যে কাজের ক্ষেত্রে আমাদের কি আসতে হবে? বল প্রয়োগ লাগবে, এবং বল প্রয়োগে কি হতে হবে? সরণ হতে হবে। সরণটা হতে পারে বলের দিকে, কিংবা বলের দিকে কোনো একটা কোণে হতে পারে, তাহলে আমাদের কাজ হবে। তাহলে এই কাজের পরিমাণটা আমরা যদি বের করতে চাই, যদি বল প্রয়োগে সরণ যদি সরল রেখা বরাবর, অর্থাৎ বলের ঠিক বরাবর ঘটে, এক্ষেত্রে আমাদের কাজের হিসাবটা বের করা খুবই সহজ। আমরা
হয়তো এসএসসি তো সেটা পরে আসছি, তো সেই হিসাবটা হচ্ছে W=Fs, অর্থাৎ বল ইন্টু সরণ, বল এবং সরণের গুণফলকে আমরা কাজের পরিমাপ হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম যে বল ইন্টু যে কাজ = বল ইন্টু সরণ। এখন সবসময় যে বল প্রয়োগে সরণ বলের দিকে হবে তা তো না, যে কোনো দিকে হতে পারে। ধরো আমরা আরেকটা বস্তু নিলাম, এখানে এম বড় একটা বস্তু আছে, এখানে এই বস্তুকে এফ বলে এদিকে টানা হচ্ছে। তাহলে যদি তির্যকভাবে এক বলে টানা হয়, তাহলে সেক্ষেত্রে এই বস্তুটির ধরো সরণ করতেছে কোন দিকে, এই বরাবর তার সরণ করতেছে, সরণ হচ্ছে এই বরাবর। তাহলে এক্ষেত্রে আমরা কাজের হিসাবটা কিভাবে করব? আমরা এখানে এফ বলটিকে আমরা যদি দুটি উপাংশে ভাগ করি, এফ বলটিকে আমরা কয়টি উপাংশে ভাগ করব? যে দুটি উপাংশ। এই উপাংশ টপিকসটি আমরা ভেক্টর চ্যাপ্টারের মধ্যে আমাদের পড়ার কথা, যে উপাংশ অর্থাৎ আমরা কোন একটি ভেক্টর রাশিকে এমনভাবে ভাগ করতে পারি বা বিশ্লেষণ করতে পারি যেন ওই দুই অংশের যোগফল আবার ওই ভেক্টর রাশি সমান হয়। ধরো আমরা এই জিনিসটি একটু আমরা শিখে নিই যে একটি ভেক্টরকে কিভাবে আমরা ভাগ করতে পারি। ধরো আর একটি ভেক্টর রাশি, এটিকে আমরা দুইটি উপাংশে ভাগ করতে চাই, তাহলে একটি উপাংশ যদি তার সাথে থিটা কোণে হয়, তো সেই উপাংশের নাম হয়ে যাবে আর কস থিটা, আর বাকি উপাংশটি আর কস থিটার সাথে ঠিক লম্ব বরাবর, তাহলে সেটার নাম হয়ে যাবে আর সাইন থিটা। তাহলে আমরা দুইটি উপাংশ পেয়ে যাব, একটি হচ্ছে আর কস থিটা, আরেকটি হচ্ছে আর সাইন থিটা। আমরা যদিও ভেক্টর চ্যাপ্টার তোমরা এটা বিস্তারিত পড়বে, সেখানে এটার প্রমাণ দেওয়া আছে, আমি এখানে শুধু সংক্ষেপে বলতেছি। যে আমি আবার একটু বলি যে কোনো একটি ভেক্টর রাশি যদি আর হয়, তাহলে দুইটি উপাংশ অর্থাৎ তাকে এমন দুটি উপাংশে ভাগ করা যাবে সেই দুটি উপাংশের যোগফল ওই ভেক্টরটি সমান হবে। এখন আমরা এভাবে আমরা ভাগ করতে পারি যে একটি অর্থাৎ আর ভেক্টরের সাথে থিটা কোণে একটি উপাংশ যার নাম হবে আর কস থিটা, আর এই আর কস থিটার সাথে ঠিক লম্ব বরাবর অপর উপাংশটির নাম হয়ে যাবে আর সাইন থিটা। তাহলে এখানে আমরা যদি এই এফ বলকে যদি দুটি উপাংশে ভাগ করি, তাহলে আমরা এই এফ পরিমাণ যদি বল তির্যকভাবে প্রয়োগ হয়, তাহলে অর্থাৎ আনুভূমিকের সাথে থিটা কোণে, তাহলে আমরা এফ বলকে এই উপাংশের নিয়ম অনুসারে যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা এই বরাবর পাচ্ছি এফ কস থিটা, আর আরেকটা উপাংশ হচ্ছে ঠিক তার সাথে লম্ব বরাবর যেটা, সেটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে আমাদের যেহেতু এখানে সরণটা অর্থাৎ সরণের দিকে বলের যে উপাংশ তার নাম হচ্ছে এফ কস থিটা, তাহলে এক্ষেত্রে আমরা যে কাজ পাবো, তাহলে সেই কাজের পরিমাণ হচ্ছে আমার এফ কস থিটা ইন্টু হচ্ছে আমার যে পরিমাণ সরণ ঘটে তা। অর্থাৎ আমরা এটা এভাবে লিখতে পারি যে সরণের দিকে অর্থাৎ এই বলের যে উপাংশ সেটা হচ্ছে সরণের দিকে, তাহলে আমরা বলতে পারি যে সরণের দিকে বলের উপাংশ ইন্টু হচ্ছে যে পরিমাণ সরণ ঘটে তা। তাহলে এই হচ্ছে কাজ। আবার আমরা এটাও বলতে পারি, ধরো আমরা এদিকে হচ্ছে আমার সরণ হচ্ছে এই পরিমাণ, তাহলে যদি এই সরণকেও আমরা ভাগ করি, অর্থাৎ এই সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে আমরা এই সরণকে যদি ভাগ করি, তাহলে সরণের দিকে এই বরাবর যে উপাংশ পাবো, অর্থাৎ সরণ ভেক্টরকে যদি ভাগ করি, তাহলে সরণের জন্য আমরা এদিকে উপাংশ পাবো হচ্ছে এস কস থিটা। অর্থাৎ সরণকে যদি আমি দুটো উপাংশ ভাগ করি, তাহলে আমরা যে কোনো ভেক্টরকে থিটা কোণে যে উপাংশ হবে তার নাম হচ্ছে অর্থাৎ কস থিটা, অর্থাৎ ভেক্টর ইন্টু কস থিটা। তাহলে এখানে এস যে সরণ, এই সরণকে যদি আমি উপাংশ ভাগ করি, তাহলে এই সরণ এই থিটা কোণে এই বলের দিকে বরাবর তার যে উপাংশ সেটা হচ্ছে এস কস থিটা। তাহলে আমরা এখান থেকে যদি আমরা এভাবে লিখতে পারি সেটাকে, যে বল এস কস থিটা, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি যে বল ইন্টু অর্থাৎ বলের দিকে সরণের উপাংশ, কার দিকে আমাদের, যে বলের দিকে সরণের উপাংশ। তাহলে আমরা যদি থিটা কোণ উৎপন্ন করে এই কাজটাকে আমরা দুইভাবে বলতে পারি, অর্থাৎ সরণের দিকে বলের উপাংশ ইন্টু সরণ, কিংবা
যে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে বলের দিকে সরণের উপাংশ অর্থাৎ এ বরাবর, আর ইন্টু হচ্ছে বল। আবার যদি আমরা বলি যে সরণ ইন্টু বলের অর্থাৎ সরণের দিকে বলের উপাংশ, তাহলে যদি আমরা কোনো বস্তুকে আমরা যদি এম অর্থাৎ এফ বল প্রয়োগ করি থিটা কোণে, সেক্ষেত্রে তার সরণের উপর ভিত্তি করে আমাদের কাজের পরিমাণটাও চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমরা সূত্র পেয়ে যাচ্ছে ফাইনালি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আমরা ব্যাপারটাকে একটু ক্লিয়ারলি লিখি, তাহলে আমরা মোট কাজ পেয়ে গেলাম। এখন ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা। আমরা এই সমীকরণ থেকে আমরা বিভিন্ন প্রকার কাজের উদাহরণগুলো আমরা একটু দেখে নিই, যেহেতু আমাদের এখানে এই কাজের পরিমাণটা কোণের উপর নির্ভরশীল। আমরা জানি যে কস থিটা এর মান একেবারে 0 ডিগ্রিতে হচ্ছে, যখন কস 0 ডিগ্রি আসবে তখন মানটা হয়ে যাবে 1। যদি কোণের মান বাড়তে থাকে, বাড়তে বাড়তে যখন সেটা কস 90 ডিগ্রি যাবে তখন মান হয়ে যাবে 0। যদি কোণের মান আরও বাড়ে, অর্থাৎ আমরা ধরে নিলাম যে কস 180, সেক্ষেত্রে মানটা হয়ে যায় -1। অর্থাৎ কজের মান 0 ডিগ্রিতে সর্বোচ্চ, তারপর 90 ডিগ্রি হয়ে যায় সর্বনিম্ন, সর্বনিম্ন না 90-তে হচ্ছে 0 এবং কস 180-তে সর্বনিম্ন, এভাবে কজের মান চেঞ্জ হয়। তাহলে এখানেও যে আমরা যেহেতু এফ বল প্রয়োগে সরণের মান এই থিটা, যদি থিটার উপর নির্ভর করবে যে কাজটি কোন প্রকারের। যেমন আমরা প্রথমে একটি কাজ বের করি যে বলের দিকে কাজ, তাহলে এই বলের দিকে কাজ অর্থাৎ বল প্রয়োগে বস্তু সরণ যদি বলের দিকে হয় তাহলে আমরা তাকে বলি বলের দিকে কাজ। এই কাজটিকে আমরা আরেকটি নাম দিতে পারি, সেটি হচ্ছে ধনাত্মক কাজ। তাহলে আমরা সমীকরণ থেকে ব্যাখ্যা করি যে কিভাবে আমাদের ধনাত্মক কাজটা হয়। ধরো আমরা যে অর্থাৎ বল যেদিকে সরণ এদিকে, তাহলে মধ্যবর্তী কোণের মান হচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারি এফ এস কস 0 ডিগ্রি, অর্থাৎ কস 0 মানে 1, তার মানে হচ্ছে কি এফ এস। তার মানে অর্থাৎ আমরা প্রথমে যে সমীকরণটি লিখছিলাম, অর্থাৎ যদি বল প্রয়োগে বস্তু সরল পথে চলে অর্থাৎ সোজা তার সরণ হয়, তাহলে কাজের মান হচ্ছে এফ এস। তাহলে আমরা সমীকরণ থেকে কিন্তু তাই পাচ্ছি। আবার যদি অর্থাৎ তাহলে আমরা বল প্রয়োগে যদি বস্তু সরণ যদি বলের দিকে ঘটে, তাহলে আমরা বলি তাকে ধনাত্মক কাজ। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো কোনো একটা বস্তুকে আমি নিচের দিকে ফেলে দিলাম। এখন কোনো একটা বস্তুকে নিচের দিকে পড়ার কারণটা হচ্ছে প্রত্যেকটা বস্তুকে আমরা জানি যে পৃথিবী তার নিচের দিকে বস্তুকে টানে, অর্থাৎ এটাকে আমরা বলি অভিকর্ষ বল, অর্থাৎ বস্তুকে যে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানে। তাহলে এই টান বলের কারণে বস্তুটি নিচের দিকে পড়ে, তাহলে এই জন্য সেটাকে আমরা বলি যে বলের দিকে কাজ, অর্থাৎ সেটি একটি ধনাত্মক কাজ। তার মানে আমরা বলতে পারি যে অভিকর্ষ বল দ্বারা অর্থাৎ অভিকর্ষ বল দ্বারা যে কাজ হবে সেই কাজটি হবে ধনাত্মক কাজ। কী কাজ? সেই কাজটি ধনাত্মক কাজ, অর্থাৎ অভিকর্ষ বলের দিকে, অর্থাৎ কোনো একটা বস্তুকে যখন আমরা ছেড়ে দিব, সে অভিকর্ষ বলের দিকে যখন তার সরণ ঘটে, সেই কাজটা হচ্ছে একটি ধনাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজের রেঞ্জ কতটুকু আমরা সমীকরণ থেকে একটু ব্যাখ্যা করি। তাহলে আমরা যেহেতু জানি যে থিটা এর মান অর্থাৎ 0 ডিগ্রিতে 1, তাহলে 0-র চেয়ে সমান কিংবা বড় এবং 90 থেকে যখন ছোট যে মানগুলো হবে, তাহলে সেই কাজটাকে আমরা বলতে পারি ধনাত্মক কাজের রেঞ্জ। এটা অবজেক্টিভ হিসেবে আসতে পারে, অর্থাৎ বলের দিকে কাজ বা ধনাত্মক কাজ, অর্থাৎ কোণের মান কতটুকু হলে যে 0 সমান এবং 90-এর ছোট পর্যন্ত হলে সেই কাজটা হবে ধনাত্মক কাজ। আমরা আরও একটি কাজ নিয়ে আলোচনা করি, বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজটিকে আমরা আরেকটি নাম দিতে পারি, সেটি হচ্ছে ঋণাত্মক কাজ। অর্থাৎ কোনো বস্তুকে যখন আমরা উপর থেকে নিচ থেকে আমরা উপর দিকে তুলি, সেক্ষেত্রে খেয়াল করো যে বস্তুকে অভিকর্ষ বল তার
নিজের দিকে টানে আর আমরা তাকে উপর দিকে তুলতেছি, তাহলে তার সরণটা হচ্ছে বলের বিপরীতে। তো এই ধরনের কাজকে আমরা বলি ঋণাত্মক কাজ, অর্থাৎ বল প্রয়োগে বস্তুর সরণ যদি বলের বিপরীতে হয়, অর্থাৎ কিংবা বলের বিপরীত দিকের উপাংশটা যদি বলের উপাংশটা বলের বিপরীতে থাকে, তাহলে সেই কাজকে আমরা বলি সেটা ঋণাত্মক কাজ। এখন বা বলের বিরুদ্ধে কাজ, এখন বলের বিরুদ্ধে কাজের রেঞ্জটা আমরা এখান থেকে বের করতে পারি, অর্থাৎ এই থিটা এর মান যদি 90 থেকে বড় এবং 180 সমান কিংবা 180 থেকে ছোট হয়, সেক্ষেত্রে এই cos থিটা এর মান সবসময় কি আসবে? ঋণাত্মক একটি মান। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ কি আসবে? মাইনাস, অর্থাৎ মাইনাস এফএস। তাহলে এক্ষেত্রে আমরা বলি তাকে বলের বিরুদ্ধে কাজ কিংবা ঋণাত্মক কাজ। আবার খেয়াল করে, এখন বল প্রয়োগের ফলে সবসময় আমরা এখানে দুটি জিনিস ব্যাখ্যা করতেছি, যে সরণ হয় বলের দিকে হতে পারে কিংবা বলের দিকের সাথে 0 থেকে 90 মধ্যবর্তী কোণ। আবার আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম যে 90 থেকে 180 মধ্যবর্তী যে কোণ। এরকম হতে পারে যে বল প্রয়োগের ফলে বস্তুর সরণ ঠিক লম্ব বরাবর, অর্থাৎ বলের দিকের সাথে ঠিক লম্ব বরাবর। এক্ষেত্রে যে কাজের মান হবে, তাহলে আমরা বলি যে থিটার মান যদি ধরো ঠিক বরাবর 90 ডিগ্রি হলো, তাহলে আমরা যদি কাজের মান বের করতে যাই, তাহলে দেখা যাবে W = Fs cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 মানে হচ্ছে 0, তাহলে অর্থাৎ 0 কাজ। তার মানে আমরা প্রথম দিকে বলে আসছিলাম যে বল প্রয়োগে বস্তুর সরণ ঘটতে হবে, সরণ ঘটলে কাজ হবে। এক্ষেত্রে আমরা দেখলাম যে সরণ ঘটার পরেও কিন্তু আমরা কাজ 0 হয়ে যাচ্ছে। এই কাজটিকে আমরা বলি শূন্য কাজ, অর্থাৎ অকার্যকর বল। এক্ষেত্রে বল প্রয়োগে কোনো কাজ হচ্ছে না। তাহলে যদি বল প্রয়োগে বস্তুর সরণ বলের দিকের সাথে ঠিক লম্ব বরাবর ঘটে, তাহলে ওই কাজকে আমরা বলতে পারি কি কাজ? শূন্য কাজ। আমরা উদাহরণ হিসেবে দিতে পারি যে কেন্দ্রমুখী বল দ্বারা যে কাজটা হয় সেই কাজটি শূন্য কাজ। এই নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আমাদের নিউটনিয়ান বলবিদ্যাতে বিস্তারিত। আমরা এখানে আপাতত এটুকুই শেষ করতেছি। কি জানলাম? যে আমরা যে কোনো একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে তার সরণ ঘটবে এবং সরণের ফলে কী হবে? একটা কাজ হবে। এতক্ষণ আমরা যেই বল নিয়ে আলোচনা করলাম, সেই বলটাকে আমরা বলি যে ধ্রুব বল, অর্থাৎ এক্ষেত্রে বলের মান কি হবে না? কোনো পরিবর্তন হবে না সময়ের সাথে। তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা সেটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। কি দ্বারা? ধ্রুব বল দ্বারা কৃত কাজ। আমরা এক্ষেত্রে বলতে পারি যে ধ্রুব মানে হচ্ছে তার সময়ের সাথে পরিবর্তন হবে না। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ধ্রুব তারা। আমরা যদি রাতের বেলা খোলা আকাশে তাকাই, আমরা দেখব প্রায় সবগুলো তারাই তার অবস্থান সময়ের সাথে চেঞ্জ হয়। শুধুমাত্র ধ্রুব তারা, অর্থাৎ যেটি উত্তর দিকে থাকে, সেই তারাটি সবসময় একই দিকে থাকে। তাহলে শুধুমাত্র ওই তারাটির অবস্থানই এক উত্তর দিককে নির্দেশ করে, সেই জন্য তার নামকে আমরা দেওয়া হয় যে ধ্রুব তারা। তো অনুরূপভাবে আমরা যখন ধ্রুব শব্দটা ব্যবহার করি, ধ্রুব বল, তার মানে হচ্ছে বলের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এতক্ষণ যা পড়ছি, ধ্রুব বল দ্বারা কৃত কাজ। বল যদি পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রে কাজের পরিমাণ ভিন্ন হবে, সেটি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এবার যেহেতু আমরা কাজ পেয়ে গেলাম যে W হচ্ছে কি আমাদের Fs, আমরা এই সমীকরণটা আলোচনা করি। প্রত্যেকটা রাশি যখন আমরা পড়ব, ওই রাশির আমাদেরকে একক এবং মাত্রা জেনে নিতে হবে, কারণ আমাদের যেহেতু MCQ থাকে যে ওই রাশির আমরা একক এবং মাত্রা বের করব। তাহলে দেখো, আমরা যদি কাজের মাত্রা, এই কাজের যদি আমরা একক বের করি, আসলে একক আমাদের নতুন করে মুখস্থ করার প্রয়োজন নাই। আমরা জানি যে 7টা মৌলিক রাশির যে এককগুলো আছে, বাকিগুলো হচ্ছে তার লব্ধ রাশি। তাহলে লব্ধ রাশিগুলো এককগুলো আসলে এই মৌলিক রাশিগুলো দিয়ে আসে। তাহলে আমরা জানি এখানে বলের মাত্রা হচ্ছে, বলের একক হচ্ছে নিউটন এবং সরণের একক হচ্ছে কি? মিটার। তাহলে নিউটন মিটার, এই পুরোটাকে একসাথে আমরা জুল দ্বারা হিসাব করি, অর্থাৎ কাজের একক আমরা বলতে পারি জুল। তাহলে অবজেক্টিভ যদি আসে, নিউটন মিটারও সঠিক, জুলও সঠিক। তাহলে এখানে আমাদের কিন্তু মুখস্থ করতে হচ্ছে না। আমরা জানি যে বলের মাত্রা, বলের একক হচ্ছে নিউটন, সরণের একক হচ্ছে কি? মিটার। তাহলে একক পেয়ে গেলাম। এবার আসো আমরা যে কাজের আমরা যদি মাত্রা বের করতে চাই, তাহলে আমরা জানি
যে কাজের মাত্রা আমরা বের করার জন্য আমরা কি করতে পারি, যে এখানে বল এবং সরণের যে মাত্রা তাই হচ্ছে কাজের মাত্রা। তাহলে আমরা লিখতে পারি এখানে বলের মাত্রা হচ্ছে কি, আমরা জানি বল, এখানে বল সমীকরণটি F ইকুয়াল টু হচ্ছে ma, আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখন আমরা m মানে হচ্ছে, এখানে এই m এর মাত্রা হচ্ছে কি ক্যাপিটাল M মাস, আর a হচ্ছে কি ত্বরণ, সেটা হচ্ছে LT ইনভার্স 2। তাহলে আমাদের কাজের মাত্রা হবে F এর মাত্রা এবং সরণের মাত্রা। তাহলে কাজের মাত্রা হচ্ছে আমাদের mLT ইনভার্স 2 ইন্টু সরণ হচ্ছে কি, সরণ হচ্ছে যে কোনো একটা লেন্থ, সেটা হচ্ছে L। তাহলে আমরা মোট পেয়ে গেলাম হচ্ছে কি mL স্কোয়ার T ইনভার্স 2। তাহলে এই হচ্ছে আমাদের কাজের মাত্রা। তাহলে এভাবে আমরা কি পেতে পারি, যে মাত্রা সমীকরণগুলো পেতে পারি। আমরা আরেকটি জিনিস আমরা একটু দেখে নিই, যে আমরা এখানে যে আসলে বল বা সমীকরণটা পেলাম সেটা হচ্ছে কি আসলে, যে W ইকুয়াল টু হচ্ছে Fs cos থিটা। আসলে সেটি যে দুটি, আমরা জানি F ও একটি ভেক্টর রাশি, অর্থাৎ আমরা একটা বস্তুকে F একটি ভেক্টর রাশি এবং S ও একটি ভেক্টর রাশি, যে দুটি ভেক্টর রাশির ডট গুণফল। অর্থাৎ আসলে কাজ হচ্ছে কি, যে দুটি ভেক্টর রাশির ডট গুণফল। এখন দুটি ভেক্টর রাশির ডট গুণফল মানে হচ্ছে যে এমন একটা গুণফল যার ফলে সেটি একটি স্কেলার রাশি হয়ে যাবে। এই সম্পর্কে আমরা ভেক্টর চ্যাপ্টারে বিস্তারিত পড়ব। তাহলে আমরা আপাতত এটুকু জানি যে কাজ হচ্ছে দুটি ভেক্টর রাশির ডট গুণফল। কি গুণফল? ডট গুণফল। ডট অথবা স্কেলার গুণফল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। যে আমরা আজকে কি কি শিখলাম, যে কাজ কীভাবে হতে পারে, যে কাজের পরিমাণ তার কোণের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। তাহলে এই পর্যন্তই আজ। ধন্যবাদ সবাইকে।